সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধ থামেনি, বরং আরও বিপজ্জনক দিকে মোড় নেওয়ার ইঙ্গিত মিলছে। গত রাতের হামলা পাল্টা হামলার পর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অভিযোগ করেছে, আজ 9 জুলাই বৃহস্পতিবার দিনের বেলায়ও আমেরিকা ইরানের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। এছাড়া গত রাতে ইরানের একটি আন্তর্জাতিক রেল করিডোরে হামলার অভিযোগ করেছে ইরান, যে রেল করিডোর ইরানের পাশাপাশি রাশিয়া এবং চীন ব্যবহার করে। এই প্রেক্ষাপটে ইরানের আইআরজিসি সরাসরি বলেছে, হরমুজ প্রণালী এলাকায় আমেরিকার সেনাদের কোনো ঠাঁই নেই, তাদেরকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে। এদিকে তুরস্কের নেটো সম্মেলনে যোগ দিতে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের পুরনো বিমানে চড়ে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন। অথচ তিনি কিন্তু এসেছিলেন এয়ারফোর্স ওয়ান নতুন বিমানে। সেই বিমান ব্রিটেনে গিয়ে তারপরে ডোনাল্ড ট্রাম্পকে বিমানের আরোহী করেছে। তাহলে ডোনাল্ড ট্রাম্প কি ভীষণভাবে মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছেন? এদিকে ইরানের সর্বোচ্চ নেতার শেষ যাত্রা আজই মাশহাদ শহরে নামাজে জানাজা এবং দাফনের মধ্য দিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান হতে যাচ্ছে। যেদিন তার শেষ যাত্রা, সেদিনও ইরান যুদ্ধের ভেতরে। এ অবস্থায় আলী খামেনির বিদায়ের পর একটাই প্রশ্ন, ইরান তার সঠিক পথ ধরে রাখতে পারবে নাকি কঠিন ডামাডোলে পথ হারাবে? সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। গত রাতে এবং তার আগের দিন পরপর 2 রাতে কিন্তু ইরান আমেরিকা পাল্টাপাল্টি হামলা হয়েছে। এবং গতকাল তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা করেছেন ডিল ইজ ওভার, অর্থাৎ ইরানের সাথে যে চুক্তি হয়েছিল যুদ্ধবিরতি সেটা শেষ। এই ঘোষণার পর গত রাতে আমেরিকা ইরানের অন্তত 90টি অবস্থানে হামলা চালিয়েছে এবং গত 2 রাতের হামলায় ইরানের অন্তত 14 জন নিহত হয়েছে এবং 74 জন আহত হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে আমেরিকার বিরুদ্ধে যথাযথ এবং যথেষ্ট বড়সড় জবাব দেওয়া হয়েছে। ইরান ঘোষণা করেছে যে আমেরিকা যদি একটা হামলা চালায় তাহলে তারা 2টা হামলা করবে, অর্থাৎ 1:2 হামলার মাত্রা বা রেশিও থাকবে এরকম। ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ তিনি পরিষ্কার করে বলেছেন, আমেরিকা হামলা করে কোনো মতেই বিনা জবাবে পার পাবে না, তার পরিণতি তাকে ভোগ করতেই হবে। পরিণতি ভোগ না করে তারা কোনো মতে পার পাবে না। এবং আমরা দেখতেই পাচ্ছি যে আমেরিকা এবং ইরান 2 পক্ষই কিন্তু প্রস্তুত, অর্থাৎ দিনের বেলায় বড় রকমের সংঘর্ষ না হলেও এই যে আজকে যে রাত যখন আমি ভিডিওতে কথা বলছি 9 জুলাই 2026, এই রাতেও যে ইরান এবং আমেরিকার মধ্যে বড় রকমের হামলা হবে না এবং এই হামলায় ইসরায়েল জড়িয়ে পড়বে না, তার কোনো নিশ্চয়তা কিন্তু দেওয়া যাচ্ছে না, বরং যথেষ্ট আশঙ্কা আছে। এই অবস্থার ভেতর দিয়ে ইরানের আইআরজিসি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, যেটা তারা সুস্পষ্ট ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী এলাকায় বহিরাগতদের ঠাঁই নেই, মার্কিনীদেরকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে আমেরিকার সেনারা যেন এই অঞ্চল ছেড়ে চলে যায়। শুধু তাই না, আমেরিকা যখন বলছে হরমুজ প্রণালী এলাকায় বা পারস্য উপসাগরে ইরান যদি আর কোনো তেলবাহী বেসামরিক জাহাজে হামলা চালায় তাহলে ইরানের উপর এর চেয়ে আরও বেশি কঠোর হামলা হবে। তখন ইরান পরিষ্কার করে বলছে যে যে কোনো উপায়ে হোক না কেন ইরান হরমুজ প্রণালীর কন্ট্রোল ধরে রাখবে। এখানে বড় একটা প্রশ্ন হচ্ছে, ইরান হরমুজ প্রণালীর কন্ট্রোল ধরে রাখার ক্ষেত্রে তার নির্দেশিত পথে জাহাজ চলাচলের কথা বলছে, অথচ ইরানের এই কথা যারা শুনছে না তাদের উপর ইরান হামলা চালাচ্ছে। এই হামলা যখন চালাচ্ছে তখন আমেরিকা আবার ইরানের উপর হামলা চালাচ্ছে, তার জবাব আবার ইরান দিচ্ছে। তাহলে চুক্তির ভিতরে কি কথা আছে? ইরান দাবি করছে যে তারা হরমুজ প্রণালী কন্ট্রোল করবে,
আর আমেরিকা বলছে যে স্বাধীন মতো সব জাহাজ চলাচল করতে পারবে, তাহলে তো এই জায়গায় বড় রকমের একটা গোলমাল আছে। ইরান একটা কথা বলছে আর আমেরিকা আর একটা কথা বলছে, তার মানে দুই দেশের কিন্তু কথা দুই রকমের, একরকম না। অথচ চুক্তি তো একটা, যে চুক্তিতে সই করেছে সেই চুক্তির আসলে ভাষাটা কি এবং সমস্যাটা কোথায়? যখন হুরমুজ প্রণালী নিয়ে এইরকম টানাটানি, তখন আমেরিকা ও ইরানের মধ্যে সংঘর্ষ, পাল্টা সংঘর্ষের ঘটনা ঘটছে এবং সে কারণে উপসাগরীয় দেশগুলো বেশ অস্থিতিশীল অবস্থার ভেতরে পড়ছে। এই রকম প্রেক্ষাপটে পাকিস্তান, যে দেশ ছিল আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির প্রধান মধ্যস্থতাকারী, তারা বলেছে দুই পক্ষকেই সংযত হতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কূটনৈতিক পথে ফিরে আসতে হবে। যুদ্ধ কোনো সমাধানও হতে পারে না। পাকিস্তানের পক্ষ থেকে এই পর্যন্ত বলা হয়েছে, তবে আমি ধারণা করছি যে হয়তো ভেতরে ভেতরে তারা আরও অনেক বেশি তৎপরতা চালাচ্ছে যাতে আবার দুই পক্ষ শান্তির পথে ফিরে আসে এবং চূড়ান্তভাবে শান্তি চুক্তি হয়। তবে শান্তি চুক্তি আদৌ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আমি এই সন্দেহটা করছি এই কারণে যে আমেরিকা যে 14 দফায় সই করেছে, যে 14 দফা সমঝোতা স্মারকে সই করেছে, তার প্রত্যেকটা দফা ইরানের পক্ষে যায়। এত বেশি ছাড় ইরানকে দিয়ে আমেরিকা কোনো চুক্তি করবে এটা ভাবা কিন্তু কঠিন, মুশকিল। তাহলে তাদের কি থাকে, এই প্রশ্ন কিন্তু সব জায়গা থেকে উঠবে। ডোনাল্ড ট্রাম্প যদি চায়ও তাহলেও তিনি পারবেন না এইভাবে চুক্তি করতে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাত সংঘর্ষ চলতেই থাকবে এবং চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে তুরস্কে নেটো জোটের সম্মেলনে যোগ দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন। তুরস্কের রাজধানী আঙ্কারায় নেটো জোটের সম্মেলন শেষে গতকাল তিনি তুরস্ক থেকে আমেরিকায় ফিরে যান। কিন্তু এখানে খুবই বড় একটা ঘটনা ঘটে গেছে। বড় ঘটনা হচ্ছে এই, ডোনাল্ড ট্রাম্প তুরস্কে এসেছিলেন এয়ারফোর্স ওয়ানের যে নতুন বিমান, সেই বিমানে করে। এই বিমানটা কাতার তাকে উপহার দিয়েছে। সেই বিমানে করে আসার পরে গতকাল তিনি যাওয়ার সময় কিন্তু এয়ারফোর্স ওয়ানের পুরনো বিমানে করে গেছেন। এই বিমানে ওঠার আগে যখন জানাজানি হয়ে যায়, তখন সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছেন যে আপনি কেন এয়ারফোর্স ওয়ানের পুরনো বিমানে যাচ্ছেন, নতুন বিমানে যাচ্ছেন না কেন? এখানে নিরাপত্তার কোনো ভয় পাচ্ছেন কিনা? ইরান আপনাকে হত্যা করতে পারে এরকম কোনো ভয় আপনার ভিতরে আছে কিনা? তখন তিনি সরাসরি এটাকে নাকচ করেননি, বরং একরকমের স্বীকার করেই বলেছেন যে আমি হত্যা তালিকার 1 নম্বরে আছি। তারা আমাকে হত্যা করতে চাইতো, বাট আমি এগুলো কেয়ার করি না। তো কেয়ার করেন না, আবার তিনি বিমান নতুনটা বদলে পুরোনোটাতে করে গেলেন, তাহলে কি হলো? সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প বিমান পরিবর্তন করে পুরনো বিমানে দেশে ফিরলেন বা দেশের উদ্দেশ্যে রওনা দিলেন, তার মানে দাঁড়াচ্ছে যে তিনি কিন্তু প্রকৃতপক্ষেই ভীত হয়ে পড়েছেন। মোটামুটিভাবে আমরা যা বুঝতে পারি, বোঝা যাচ্ছে তিনি ভীত হয়ে পড়েছেন এবং তিনি যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করছেন যাতে এই ধরনের ঝুঁকি এড়ানো যায়। তার মানে কিন্তু তাকে মৃত্যু ভয় অনেকটা পেয়ে বসেছে, কথা বলা যাবে, বিশ্লেষণে তাই আসে। প্রশ্ন হচ্ছে তুরস্ক থেকে দেশে ফেরার পথে না হয় তিনি বিমান পরিবর্তন করলেন, কতবার তিনি এরকম করবেন, কিভাবে কি করবেন? আসলে মৃত্যু ভয় এমন একটা জিনিস, এমন একটা বিষয়, মৃত্যু ভয় যদি কোনো মানুষের একবার পেয়ে বসে তাহলে পৃথিবীর কোথাও কিন্তু তার জন্য নিরাপদ জায়গা থাকে না, সব জায়গায় তিনি ভয় পেতে থাকেন। এই ভয়টা কোথা থেকে আসছে, কেন আসছে? বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির যে জানাজা এবং দাফন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল গত 3 জুলাই থেকে, তখন থেকেই তাকে যারা হত্যা করেছে, অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকারী যারা, তাদেরকে হত্যা করার দাবি উঠেছে। অনেকেই তাকে হত্যা করার কথা বলছেন। ইরানি জনগণের ভেতরে বিপুল সংখ্যক মানুষ তাদের সর্বোচ্চ নেতাকে হত্যার বদলা নিতে চায়। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি, তাদের দুইজনের ব্যাপারেও ইরানি জনগণের ভেতরে কিন্তু আলাদা একটা
রিজার্ভেশন আছে। তাদের দুইজনকে অনেকটা আপোষকামী বলে মনে করা হচ্ছে, যারা অর্থাৎ প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী তাদের দুইজনকে অনেকেই বলছেন যে সর্বোচ্চ নেতার হত্যার বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে তারা আমেরিকার সাথে শান্তি চুক্তি করতে গেছে। এবং এই নিয়ে কিন্তু তাদের বিরুদ্ধেও দফায় দফায় অনেকবার স্লোগান হয়েছে। এর পাশাপাশি বিশেষ করে আমরা গতকাল থেকে দেখছি মাসাদে যে সমস্ত মানুষ জড়ো হয়েছে সর্বোচ্চ নেতার আজকের দাফন এবং জানাজা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য, সেখানে তারা বড় বড় ব্যানারে ট্রাম্পকে হত্যার দাবি সম্বলিত বক্তব্য লিখে রেখেছেন। লাল রঙের ব্যানারে সাদা কালি দিয়ে লেখা, এবং কোনো কোনো হোটেল ভবনে বড় বড় ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে, তাতে ট্রাম্পকে হত্যার দাবি জানানো হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে আমেরিকার সাথে ইরানের শান্তি চুক্তি, সমঝোতা স্মারক সই বা আরও কূটনৈতিক আলোচনা বা আরও যত যাই কিছু হোক না কেন, আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে ইরানিদের অনেকেই তার হত্যাকারী যাদেরকে সাব্যস্ত করছে ইরানি জনগণ, তাদেরকে হত্যার চেষ্টা করতে পারে। তারা একটা প্রতিশোধের আকাঙ্ক্ষা নিয়ে বহুদিন ঘুরবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এখনকার দিনগুলো, আগামীর দিনগুলো বেশ অনিরাপদ হয়ে উঠলো। আমার কাছে মনে হয় নিরাপদ থাকলে তো ভালো কথা, কিন্তু যে পরিস্থিতি, তাতে মনে হয় তার ভবিষ্যৎটা খানিকটা অনিরাপদ হয়ে উঠলো। আমেরিকার নিরাপত্তা বাহিনী, সিক্রেট সার্ভিস বা গোয়েন্দা সংস্থা, তারা তো খুব স্ট্রং, তাদের প্রেসিডেন্টকে নিশ্চয়ই নিরাপত্তা দেবে। কিন্তু দেখা যাক ভবিষ্যতে কিভাবে সময় যায়, কিভাবে কি ঘটে, আমরা অপেক্ষা করি। ডোনাল্ড ট্রাম্প এই যে বিমান পরিবর্তন করলেন, তারপরে তিনি কিভাবে দেশে গেলেন? তুরস্ক থেকে এয়ারফোর্স ওয়ানের পুরনো বিমানে করে লন্ডন পর্যন্ত, ব্রিটেন পর্যন্ত গেলেন। ব্রিটেন থেকে পুরনো এয়ারফোর্সের বিমান থেকে নেমে নতুন বিমানে উঠে সেখান থেকে আমেরিকা পৌঁছেছেন। ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে ট্রুথ সোশ্যালে বলেছেন যে আমি আসলে পুরনো এয়ারফোর্সের বিমানে উঠলাম এই কারণে, নতুন বিমানটিকে আমাদের সেনাদের ঘুরে দেখার একটু সুযোগ করে দিলাম। এটা খুব ওয়ান্ডারফুল একটা বিমান, খুব সুন্দর বিউটিফুল বিমান। এই বিমানটাকে ঘুরে দেখার ইচ্ছে ছিল আমাদের সেনাদের, তো ব্রিটেনের যে সমস্ত সেনা রয়েছে তাদের ওখানে রেখে বিমানটা তাদেরকে দেখালাম। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যকে আসলে অনেকে বাস্তব বলে গ্রহণ করছে না, বরং এটাই অনেকে বলছেন যে কাতার থেকে পাওয়া উপহার হিসেবে যে বিমান তিনি গ্রহণ করেছেন, এই বিমানে এখনও পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা সেট আপ করা যায়নি। সেই কারণে তুরস্ক থেকে যাওয়ার পথে এই পুরনো বিমানে চড়ে যাওয়া হলো, এবং এর ভেতর দিয়ে পরিষ্কার হয় যে তার জন্য ঝুঁকি ছিল। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি এখন ইরানের সর্বোচ্চ নেতার জানাজা এবং শেষ যাত্রা তথা দাফন অনুষ্ঠান নিয়ে সামান্য কিছু কথা বলি। ইরানের সর্বোচ্চ নেতার নিজের জন্মশহর মাসাদে আজকে জানাজা এবং বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়েই তাকে মূলত দাফন করা হবে। এর মধ্য দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের বিরাট কৃতিত্বপূর্ণ জীবনের কৃতিত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। এর মধ্য দিয়ে খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে যে দায়িত্ব পালন করে আসছিলেন 37 বছর ধরে, তার শেষ হলো বা শেষ হবে। তার আগে কিন্তু তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন 2 দফায়। প্রেসিডেন্ট থাকাকালীন ইরানের বিপ্লবের নেতা আয়াতুল্লাহ ইমাম খোমেনি যখন ইন্তেকাল করেন, তখন আলী খামেনিকে সর্বোচ্চ নেতা নিয়োগ দেয়া হয়। সর্বোচ্চ নেতা হিসেবে তিনি 1989 সালের জুন মাস থেকে দায়িত্ব পালন করে আসছেন। তার আগে তিনি একজন আলেম উলামা, সর্বজন শ্রদ্ধেয় আলেম তো ছিলেনই, বিপ্লবের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তারপরে বিপ্লব সফল হওয়ার পরপরই তিনি ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে করতেই ইরাকের সাথে ইরানের যুদ্ধ শুরু হয়। এরপরে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আলী রাজাই শহীদ হলে নতুন নির্বাচন হয়, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। আলী খামেনির সময় যা হয়েছে তা হচ্ছে, ইমাম খোমেনি তো বিপ্লবের পরে 1979 থেকে 1989 10 বছর ছিলেন জীবিত। এরপরে
আলী খামেনি 37 বছর, অর্থাৎ বিপ্লবের 4 ভাগের 3 ভাগ সময়ের বেশি আলী খামেনির হাতে ইরান ছিল। তার নেতৃত্বে ইরান পরিচালিত হয়েছে। পররাষ্ট্রনীতি, সমরনীতি, সামরিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, নিষেধাজ্ঞা মোকাবেলা, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক, বিভিন্ন দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক বা কৌশলগত চুক্তি, রাশিয়া চীনের মতো দেশের সাথে চুক্তি, অনেক কিছুতেই আয়াতুল্লাহ আলী খামেনির বিশেষ দিক নির্দেশনা ছিল, বিশেষ অবস্থান ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, পর্যবেক্ষণ ছিল এবং তার ভূমিকা ছিল। এই রকম গৌরব উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব তার জীবনের অবসান ঘটালেন শাহাদাতের মর্যাদার ভেতর দিয়ে, যে শাহাদাতকে ইসলাম ধর্মে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর চেয়ে বড় কাঙ্ক্ষিত জীবন আর হতে পারে না। সেই মর্যাদা নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন এবং সর্বশেষ পর্যায়ে তার শোক মিছিল, জানাজা এবং দাফন অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে লাখ লাখ মানুষ ছুটে এসেছেন, কোটি কোটি ইরানি জনগণ তার দাফন অনুষ্ঠানে, জানাজা এবং শোক মিছিলে অংশ নিয়েছেন। এক জীবনে এর চেয়ে আসলে আর বড় কিছু পাওয়ার থাকে না। সর্বশেষ পর্যায়ে তার শাহাদাতের পর তার বড় ছেলে মুস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পেয়েছেন। তার কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। তিনি অসুস্থ অবস্থায় আছেন, এখনও পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি। পর্দার আড়ালে থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের দিক নির্দেশনা দিচ্ছেন। এই অবস্থায় অনেকের মনেই প্রশ্ন আছে যে আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের পর ইরান তার সঠিক পথে, যে পথে এতদিন ধরে চলে এসেছে, যে পথে বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তিদের মোকাবেলা করেছে, সেই পথে থেকে ইরান কি এগিয়ে যেতে পারবে, নাকি ইরান পথের মাঝেই পথ হারাবে? সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানেই শেষ করতে চাই। যে প্রশ্ন দিয়ে আমি আলোচনা শেষ করছি সেখান থেকেই আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত জানতে চাই, আসলে কি হতে যাচ্ছে। আলী খামেনির বিদায়ের পর ইরান কি আসলে পথ হারাবে, নাকি মনে হয় আপনাদের যে বিপ্লবের গৌরব উজ্জ্বল পথে এগিয়ে চলেছিল ইরান, সেই স্বর্ণোজ্জ্বল পথেই এগিয়ে যাবে এই দেশটি? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।